আজকের হিস্ট্রিতে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে মুসলিম লীগ। আমাদের আগের ক্লাসে সোশ্যাল রিফর্ম কমপ্লিট করে দিয়েছি। আজকের আমরা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে দ্য মুসলিম লীগ। মুসলিম লীগের প্রতিষ্ঠা, কিভাবে ডিসলভ হয়েছে, কারা কারা এর ফাউন্ডার, কত খ্রিস্টাব্দে এটা স্থাপনা করা হয়েছে, সেই বিষয়ে আজকে আমরা ডিসকাস করবো। এর উদ্দেশ্য কি ছিল, সেসব সব নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, লাইক করে দেবে। তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই মুসলিম লীগ এটা কত খ্রিস্টাব্দে কোথায় স্থাপন করা হয়েছিল? 1906 30 ডিসেম্বর ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থাপনা মুসলিম লীগের ক্লিয়ার? তাহলে 1906 30 ডিসেম্বর ঢাকাতে মুসলিম লীগের স্থাপনা হয়। আচ্ছা, এই লীগ প্রতিষ্ঠা হওয়ার আগের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু ডিসকাস করি আমরা। আচ্ছা, প্রথমে সৈয়দ আহমেদ খান মুসলমানদের জন্য একটি সেপারেট নেশনের কথা বলছে। ক্লিয়ার? তাহলে প্রথমেই কোন ব্যক্তি একটা মুসলমানদের জন্য একটা সেপারেট নেশনের কথা বলেছিল? তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। ক্লিয়ার? এছাড়াও তিনি আর কি কি বলেছিলেন? এছাড়াও তিনি বলেছিলেন মুসলমানদের ইংরেজের সাথে বিরোধ না করে তাদের সাথে হাত মেলাতে, তাহলেই মুসলিমদের মুসলমানদের লাভ হবে। এবং তিনি বলেন, আর তিনি কি বলেছিলেন? মুসলমান সমাজে এডুকেট হতে, মুসলমানদের এডুকেট হতে। সমাজের মধ্যে এডুকেশন আনতে, এডুকেশন আনতে। ক্লিয়ার? তিনি ফার্স্টেই বলেছিলেন যে সেপারেট নেশনের আহ্বান জানিয়েছিলেন প্রথম স্যার সৈয়দ আহমেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে মুসলিম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর ঢাকাতে। সেকেন্ড কোয়েশ্চেন। অ্যান্ড থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে তিনি বলেছিলেন যে মুসলমানদেরকে ইংরেজের সাথে বিরোধ না করে, তাদের সাথে সংঘর্ষে না গিয়ে তাদের সাথে হাত মেলাতে। এতেই মুসলমানদের নাকি লাভ হবে, কারণ তারা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন তাদের মাধ্যমে জানতে পারবে এবং তারা যাতে চাকরি পায়, চাকরির সুযোগ পায়, সেই কারণে তিনি এই কথাগুলো বলেছেন। স্যার সৈয়দ আহমেদ খান 1886 এ মোহামেডান এডুকেশনাল কনফারেন্স স্থাপন করেন বা প্রতিষ্ঠা করেন।
তাহলে কত খ্রিস্টাব্দে মোহাম্মদের এডুকেশনাল কনফারেন্স প্রতিষ্ঠা হয়েছিল? 1886 কে প্রতিষ্ঠা করেছিল স্যার সৈয়দ আহমেদ খান। 1906 30 ডিসেম্বর মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সের অধিবেশন ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? অনুষ্ঠিত হয়েছিল। এখানে কত মানুষ অংশগ্রহণ করেছে? কত মুসলমান মানুষ? প্রায় 3000 মানুষ এই কনফারেন্সে অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার? আর এই কনফারেন্সে কিসের কথা বলা হয়েছিল? কি প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কনফারেন্সে মুসলিম লীগ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। ক্লিয়ার? তাহলে 1906 খ্রিস্টাব্দে 30 ডিসেম্বর মোহাম্মদের এডুকেশনাল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঢাকাতে। এবং এই কনফারেন্সে মুসলিম লীগ প্রতিষ্ঠা করার কথা বলা হয়। আচ্ছা, এই মুসলিম লীগ, এই যে মুসলিম লীগের আইডিয়াটা বা কনসেপ্টটা কারা দিয়েছিলেন? প্রতিষ্ঠার আইডিয়া দিয়েছিলেন খাজা সালিমুল্লাহ और হাকিম আজমল খান। ক্লিয়ার? তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠার আইডিয়া কারা দিয়েছিলেন? খাজা সালিমুল্লাহ, স্যার খাজা সালিমুল্লাহ আর হাকিম আজমল খান। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কেন মুসলিম লীগটা প্রতিষ্ঠা করা হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠা করার দরকার কি ছিল? বেশিরভাগ বা অনেক মুসলিমরা মনে করতেন যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটি হিন্দু পার্টি, তাই মুসলমানদের জন্য আলাদা পার্টি তৈরি করা হয়। তাই মুসলিমদের জন্য আলাদা পার্টি তৈরি করা হয়। নেক্সট হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ হলো ভারতের প্রথম মুসলমান পলিটিক্যাল
পার্টি। ক্লিয়ার? তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগ হলো ভারতের প্রথম মুসলমান একটি পলিটিক্যাল পার্টি। ভারতের প্রথম মুসলিম পলিটিক্যাল পার্টির নাম কি তাহলে? অল ইন্ডিয়া মুসলিম লীগ। ক্লিয়ার? আচ্ছা, এই অল ইন্ডিয়া মুসলিম লীগের ফাউন্ডার কারা ছিলেন? অল ইন্ডিয়া মুসলিম লীগের ফাউন্ডার কারা ছিলেন? খাজা সালিমুল্লাহ, হাকিম আজমল খান, আর কারা ছিলেন? সৈয়দ আমির আলী, আর হচ্ছে মুস্তাফ চৌধুরী। ক্লিয়ার? তাহলে কারা কারা ফাউন্ডার ছিলেন? খাজা সালিমুল্লাহ, হাকিম আজমল খান, সৈয়দ আমির আলী আর মুস্তাফ চৌধুরী। নেক্সট কোশ্চেন হচ্ছে, এই মুসলিম লীগের, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট কে ছিল? কে ছিলেন? স্যার সুলতান মোহাম্মদ শাহ, যিনি আগা খা থার্ড নামে পরিচিত। ক্লিয়ার? শাহ ছিলেন প্রথম প্রেসিডেন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, এরপর আচ্ছা, প্রথমে যখন এটা প্রতিষ্ঠা হয়েছিল, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল, সব সাধারণ মানুষরা কি এই লীগে অন্তর্ভুক্ত ছিল? না। মুসলিম লীগ প্রতিষ্ঠা হওয়ার পর কেবল এডুকেটেড মুসলিমরা এতে অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে? কেবলমাত্র কারা অন্তর্ভুক্ত ছিল? কেবলমাত্র যারা হচ্ছে এডুকেটেড মুসলমান তারাই হচ্ছে অন্তর্ভুক্ত ছিল। এই মুসলিম লীগ প্রতিষ্ঠার, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? AILM শর্ট ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগের শর্ট ফর্ম এটা। প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ফার্স্ট যে উদ্দেশ্য ছিল তা হলো মুসলিমদের পলিটিক্যাল রাইটস দেওয়া, সেকেন্ড ব্রিটিশদের প্রতি মুসলিমদের মধ্যে লয়ালিটি নিয়ে আসা।
নিয়ে আসা। ঠিক আছে, কি কি উদ্দেশ্য ছিল? দুটো উদ্দেশ্য, একটা ছিল মুসলমানদের পলিটিক্যাল রাইটস দেওয়া, সেকেন্ড ছিল ব্রিটিশদের প্রতি মুসলমানদের লয়ালিটি নিয়ে আসা। আচ্ছা, নেক্সট হচ্ছে 1913-এ মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে অন্তর্ভুক্ত হন বা জয়েন করেন। ক্লিয়ার? নেক্সট 1930 থেকে এই লীগের লিডারদের মধ্যে আলাদা মুসলিম রাষ্ট্র গঠনের মনোভাব তৈরি হয়। এর কারণ কি ছিল? মুসলিম ও হিন্দুদের আইডেন্টিটি ও কালচার আলাদা, তাই তারা আলাদা রাষ্ট্র গঠনের দাবি তোলে। ক্লিয়ার? তাহলে কত খ্রিস্টাব্দে মুসলিম রাষ্ট্র গঠনের দাবি মানে মনোভাব দেখা যায়? 1930 থেকে মনোভাব তৈরি হয়। নেক্সট হচ্ছে 1940-তে লাহোর অধিবেশন। জিন্নাহ কি বলে? জিন্নাহ মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের দাবি তোলে। কিন্তু অনেক লিডার এটা মেনে নিতে পারেনি। আলাদা রাষ্ট্র গঠন তারা কখনো করতে চায়নি, সে কথা তারা মেনে নিতে পারেনি, যার ফলে মুসলিম লীগ থেকে তারা কি করে? বেরিয়ে যায়। বেরিয়ে নতুন পার্টি তৈরি করে যার নাম কি? অল ইন্ডিয়া জামহুর মুসলিম লীগ। ঠিক আছে, অল ইন্ডিয়া জামহুর মুসলিম লীগ 1940-তে জিন্নাহ মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে মুসলিম লীগ থেকে অনেক লিডার বেরিয়ে এসে নতুন পার্টি তৈরি করে, যার নাম হয় অল ইন্ডিয়া জামহুর মুসলিম লীগ। ক্লিয়ার হলো? নেক্সট, এরপরে এই AIJML মানে অল ইন্ডিয়া জামহুর মুসলিম লীগ কার সাথে মার্জ হয়ে যায়? কংগ্রেসের সাথে এক হয়ে যায়। ঠিক আছে, অল ইন্ডিয়া জামহুর মুসলিম লীগ কি হয়? পরে কংগ্রেসের সাথে অ্যাড হয়ে যায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী 1937-এ ইলেকশনে কারা অংশগ্রহণ করে? মুসলিম লীগ অংশ নেয়।
কিন্তু কি হয়, তারা কোনো গভর্নমেন্ট তৈরি করতে পারেনি, কারণ তারা সেরকম পরিমাণে ভোটও পায়, তাই গভর্নমেন্ট তৈরি করতে পারে। এই ইলেকশনে কারা সব থেকে মেজরিটি পায়? এই ইলেকশনে 1937 প্রথম ইলেকশনে কারা মেজরিটি পায়? এই ইলেকশনে কংগ্রেস সব থেকে বেশি মেজরিটি পায়। ক্লিয়ার? 1940 থেকে জিন্না ক্যাম্পেইন চালায় নতুন রাষ্ট্র দাবিতে। তিনি সাকসেসফুল হন। যার দরুন ইন্ডিয়াকে দুটো পার্টে বিভক্ত করা হয় এবং নতুন পাকিস্তান রাষ্ট্রের গঠন হয়। কত খ্রিস্টাব্দে? 1947 14 আগস্ট নতুন পাকিস্তান নামে রাষ্ট্র তৈরি হয় এবং মুসলিম লীগকে কি করা হয়? ডিসলভ করা হয়, ডিসলভ করে দেওয়া হয়। ঠিক আছে, মানে কি, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর, পাকিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম লীগকে কি করা হয়? ডিসলভ করে দেওয়া হয়। ক্লিয়ার? আজকে আমরা মুসলিম লীগটা কমপ্লিট করলাম। নেক্সট দিনকে আমরা আইএনসি পড়বো, কংগ্রেস প্রতিষ্ঠা, কারা প্রতিষ্ঠা করেছিলেন, এর লিডার কারা ছিলেন, কি কি অধিবেশন হয়েছিল, এগুলো সব নিয়ে ডিসকাস করবো। ক্লিয়ার হলো? আজকে এইটুকুনি হিস্ট্রিতে। নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আমরা পড়বো পার্টিশন অফ বেঙ্গল। বঙ্গভঙ্গ, ভারতকে কিভাবে পার্টিশন করা হয়েছিল সেই বিষয়ে আমরা ডিসকাস করব। ক্লিয়ার? তো ফার্স্টেই 1905-এর 9 জুলাই লর্ড কার্জন বেঙ্গলকে, বাংলাকে পার্টিশন করার কথা ঘোষণা করেছে। আচ্ছা, কি কারণে পার্টিশন করবে, মানে কারণটা কি ছিল, তারা কি রিজনকে দেখিয়েছিল পার্টিশন করার পিছনে? ব্রিটিশ গভর্নমেন্ট এই পার্টিশনের পিছনে পশ্চাতে রিজন দেখিয়েছিল ছিল যে ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রভিন্স হলো বেঙ্গল, যার পপুলেশন approx 7.8 মিলিয়ন। তো সেই কারণেই তাদের মতে এত বড় প্রভিন্সকে
কারণ একার পক্ষে সামলানো সম্ভব নয়, তাই সুষ্ঠুভাবে শাসন করার জন্য আলাদা প্রভিন্স দরকার। তাই কি করা হয়েছিল? পার্টিশনের কথা ঘোষণা করা হয়েছিল। এই রিজনটা কারা দেখিয়েছিল? ব্রিটিশ গভর্নমেন্ট। যে ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে বড় প্রভিন্স হচ্ছে বেঙ্গল, তো যার পপুলেশন 7.8 মিলিয়ন। কখনো একজন শাসকের পক্ষে এত বড় প্রভিন্সকে শাসন করা সম্ভব নয়, তো সেই কারণে আলাদা প্রভিন্স দরকার, দুটো আলাদা প্রভিন্স দরকার যাতে সুষ্ঠুভাবে শাসন করতে পারে। তার জন্য পার্টিশনের কথা তারা ঘোষণা করেছিল। ক্লিয়ার? আচ্ছা, এই পার্টিশনের মাধ্যমে বেঙ্গলকে কটি ভাগে ভাগ করা হয়েছিল? এই পার্টিশনের মাধ্যমে বেঙ্গলকে দুটি পার্টে বিভক্ত করা হয়। ফার্স্ট ওয়েস্টার্ন বেঙ্গল, সেকেন্ড ইস্টার্ন বেঙ্গল। আচ্ছা, এই ওয়েস্টার্ন বেঙ্গলের মধ্যে কোন কোন জায়গা পড়বে বর্তমানে? এই ওয়েস্টার্ন বেঙ্গলের মধ্যে বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ছিল, যার ক্যাপিটাল নেম কি ছিল? ক্যাপিটাল ছিল ক্যালকাটা। ক্লিয়ার? ক্যালকাটা ছিল যার ক্যাপিটাল। দেন আসছে হচ্ছে ইস্টার্ন। এই ইস্টার্ন বেঙ্গলের মধ্যে বর্তমানে বাংলাদেশ, এবং আসামের কিছু অংশ ছিল। কিছু অংশ নিয়ে গড়ে উঠেছিল। গড়ে উঠেছিল, যার ক্যাপিটাল ছিল ঢাকা। ক্লিয়ার? তাহলে পার্টিশনের মাধ্যমে দুটি পার্টি বিভক্ত করা হয়েছিল বেঙ্গলকে, একটা হচ্ছে যার নাম ছিল ওয়েস্টার্ন বেঙ্গল, আর একটা ছিল ইস্টার্ন বেঙ্গল। ওয়েস্টার্ন বেঙ্গলের মধ্যে কোন কোন প্রভিন্স ছিল? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। আর ইস্টার্নের মধ্যে কোন কোন জায়গা ছিল? বাংলাদেশ আর আসামের কিছু অংশ, যার ক্যাপিটাল ছিল যে ঢাকা, আর ওয়েস্টার্নে ছিল হচ্ছে ক্যালকাটা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে
আমরা ফার্স্টে জেনেছি যে ব্রিটিশ গভর্নমেন্ট কোন রিজনে বেঙ্গল পার্টিশন করেছিল, কিন্তু এর পিছনে একটা আসল মোটিভ ছিল। সেই রিয়েল মোটিভটা আমরা জানবো যে বেঙ্গল পার্টিশনের পিছনে পশ্চাতে আসল যে মোটিভ ছিল, সেই মোটিভটা কি ছিল। বেঙ্গলকে ডিভিশনের পিছনে রিয়েল মোটিভ হলো এই ডিভিশনের মাধ্যমে বেঙ্গলকে দুর্বল করে দেওয়া। কেন? কারণ ভারতে যে জাতীয় আন্দোলন শুরু হয়েছিল সেটি বেঙ্গলে, সেটি বাংলায় বড় আকার ধারণ করেছিল। এবং এর সাথে এই সময় অনেক গুপ্ত সমিতি তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল। যা কোনো একজন ব্রিটিশ শাসকের পক্ষে দমন করা সম্ভব নয়। এই পার্টিশনের মাধ্যমে কি করা হয়েছিল? জাতীয় আন্দোলন ও গুপ্ত সমিতিগুলির ক্ষমতা দুর্বল করে দেওয়া হয়। বেঙ্গল পার্টিশন কে অনেকেই মেনে নিতে পারেনি। এই বেঙ্গল পার্টিশন হওয়ার কথা যে অ্যানাউন্স হয়েছে, সেই কথাটা অনেকেই মেনে নিতে পারেনি। তাই এর বিরুদ্ধে অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হয়েছিল, যাকে বা যেটি কি নামে পরিচিত? স্বদেশী আন্দোলন নামে পরিচিত। ক্লিয়ার? তাহলে কি এটা গেল হচ্ছে আসল মোটিভ, যেটা রিয়েল মোটিভ ছিল কেন বেঙ্গলকে পার্টিশন করা হয়েছিল। যে বেঙ্গলকে দুর্বল করতে তারা চেয়েছিল ব্রিটিশ গভর্নমেন্ট, কারণ ভারতে যে সারা ভারতব্যাপী যে জাতীয় আন্দোলন শুরু হয়েছিল সেটা বাংলায় বড় আকার ধারণ করে বিদ্রোহীদের নেতৃত্বে। এবং এই একই সাথে গুপ্ত সমিতিগুলিও
খুবই স্ট্রং হতে শুরু করেছিল, যেটা ব্রিটিশ শাসকদের দমন করা সম্ভব ছিল না, ব্রিটিশ শাসকের পক্ষে দমন করা সম্ভব ছিল না। তাই তারা পার্টিশনের মাধ্যমে পার্টিশন করে দিয়ে এদের ক্ষমতাগুলোকে, গুপ্ত সংহিতা এবং জাতীয় আন্দোলনের ক্ষমতাগুলোকে নির্মূল করতে চেয়েছিল। তাই পার্টিশনের কথা তারা ঘোষণা করেছিল। কিন্তু এই পার্টিশনকে অনেকেই মেনে নিতে পারেনি। সেখানে কি শুরু হয়েছিল বাংলা অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, যেটি কি নামে পরিচিত? স্বদেশী আন্দোলন নামে পরিচিত। আচ্ছা, পার্টিশন অফ বেঙ্গল আমরা করলাম, এবার আমরা করবো স্বদেশী আন্দোলন। ক্লিয়ার? আচ্ছা, স্বদেশী আন্দোলন। উনিশশো পাঁচের 7th আগস্ট। 1905 7th আগস্ট কি হয়েছিল? ক্যালকাটার টাউন হলে মিটিংয়ে, ক্যালকাটা টাউন হলের মিটিংয়ে কিসের দাবি তোলা হয়েছিল? বয়কট রেজলিউশন পাশ করা হয়। আর এখান থেকে মুভমেন্ট শুরু হয়। ঠিক আছে, বাংলার বিপ্লবীরা ম্যানচেস্টারের ক্লথ এবং লিভারপুলের সল্ট তারা বয়কট করে। ঠিক আছে, তাহলে কি 1905-এ 7th আগস্ট ক্যালকাটা টাউন হলের মিটিং এ কি পাস করা হয়েছিল? বয়কট রেজলিউশন পাস হয়েছিল। ফার্স্ট কোশ্চেন, কত খ্রিস্টাব্দ হয়েছিল? 1905-এ 7th আগস্টে বয়কট রেজলিউশন পাস হয় এবং এখান থেকে স্বদেশী মুভমেন্ট বা অ্যান্টি পার্টিশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল। আর এই মুভমেন্টে চলা শুরু হওয়ার পরে বাংলার বিপ্লবীরা কি করেছিল? ম্যানচেস্টারের যে ক্লথ আছে সেই ক্লথ এবং লিভারপুল থেকে আসা যে সল্ট আছে তাকে বয়কট করেছিল। কিন্তু এত কিছু করেও কি লাভ হয়েছিল? না। এত কিছুর পরেও 1905-এর 16 অক্টোবর বেঙ্গল পার্টিশন হয়। বেঙ্গল পার্টিশন হয়। ক্লিয়ার? কত খ্রিস্টাব্দে তাহলে বেঙ্গল পার্টিশন হয়েছিল? 1905-এ 16 অক্টোবর। এই দিনটি দুঃখের দিন হিসেবে অভিহিত। এই দিনটি দুঃখের দিন হিসেবে অভিহিত করা হয়। এই দিনেই কলকাতায় হরতাল শুরু হয় এবং মানুষরা গঙ্গায় স্নান করে রাস্তায় হাঁটতে শুরু করে বন্দে মাতরম গানের মধ্য দিয়ে মাধ্যমে। আর এই সময়
রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি কম্পোজ করেন। পরবর্তীকালে 1917 খ্রিস্টাব্দ থেকে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়। ক্লিয়ার? এছাড়াও ওই দিনে হিন্দু ও মুসলমানরা একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো স্বদেশী আন্দোলন গেল। এবারে পড়াবো আমি স্বদেশী বয়কট। পার্টিশন হওয়ার পর ঘোষণা করা হয় যে এইবার থেকে স্বদেশী দ্রব্য ব্যবহার করা হবে আর বিদেশি দ্রব্যকে বয়কট করা হবে। বিদেশি দ্রব্যকে কি করা হবে? বয়কট করা হবে। ক্লিয়ার? এই সময় সর্বসমক্ষে বিদ্রোহীরা বিদেশি ক্লথ কে জ্বালিয়ে দিয়েছিল এবং বিদেশি পণ্যের দোকানে পিকেটিং চালিয়েছিল। ঠিক আছে, তাহলে বিদ্রোহীরা কি করেছিল? বিদেশি ক্লথকে জ্বালিয়ে দিয়েছিল, সর্বসমক্ষে বিদেশি পণ্যের দোকানে আর কি করেছিল? পিকেটিং চালিয়েছিল। নেক্সট হচ্ছে তারা হাতে তৈরি জিনিস ও ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল। তার উপর ভিত্তি করেই ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট, এই সময় ন্যাশনাল এডুকেশন
এবং ইনস্টিটিউশন গড়ে তোলার দিকে গুরুত্ব আরোপ করা হয়। গুরুত্ব আরোপ করা হয়। 1906 15 আগস্ট ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করা হয় এবং অরবিন্দ্র ঘোষ ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? এর প্রথম প্রিন্সিপাল ছিলেন অরবিন্দ্র ঘোষ। অরবিন্দ্র ঘোষ। ক্লিয়ার? তাহলে 1906 খ্রিস্টাব্দে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই বছরে ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা হয় কার নেতৃত্বে? অরবিন্দ ঘোষের নেতৃত্বে। আর এর প্রিন্সিপাল প্রথম কে ছিলেন? অরবিন্দ্র ঘোষ নিজেই। স্বদেশী ও বয়কট আন্দোলনে ছাত্র সমাজ যেমন অংশগ্রহণ করেছিল, তার সাথে মহিলারাও অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এখানে ছাত্র সমাজ যেমন অংশগ্রহণ করে তেমন হচ্ছে মহিলারা অংশগ্রহণ করেছিল। এরা বিদেশি পণ্যের দোকানে পিকেটিং চালিয়েছিল। তাছাড়া মুসলিম সমাজও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। সমাজও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার? আজকে আমরা পার্টিশন অফ বেঙ্গল কমপ্লিট করলাম, পড়ালাম। নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো।